নমস্কার। নাম সৌমিক সরকার। তবে ছেলের তো খুব শখ ছিল যে বাবা তোমার থেকে ফেমাস, তো এতটাই সে ফেমাস হয়ে গেছে যে এখন রাজুলের বাবা এই হিসাবে আমার পরিচিতি। গর্ব হওয়ার কথা ছিল যদি সে আজকে থাকতো, কিন্তু তার যে লক্ষ্য বা যে চিন্তাধারা নিয়ে সে চলে গেল আমাদের থেকে, তো সেখান থেকে সেই পরিচিতিটা গর্বের থেকে কোনো অংশে কম নয়। যে আমাদের ছেলেকে আপনারা সবাই চিনেছেন, রাজুল। তার ভালো নাম শৌর্য। শৌর্য মানে কি জানেন? বীরত্বের প্রতীক। এখন বুঝতে পারছি সে হয়তো বীরত্বের প্রতীক ছিল, কিন্তু মনটা ছিল তার খুব নরম। পুজোর ড্রেস সব বানানো, এগুলো ওর। এই পুজোয়, দুর্গা পুজোয় এরকম আমি বানিয়েছি, ছেলেকে নিয়ে ঘুরেছি সব সময়। পুজোয় এমনি আমার বাড়ির সামনে তো বড় দুর্গা পুজো হয়, সেখানে বিকেলে একটু গিয়ে বেরিয়েছিলাম। সবসময় তো বাড়িতে ভালো লাগে না, একটু বেরিয়েছি। এই ছবিটা দেখ দেখ ফেসবুকে দেখেছি না, রাজুল, ওটা তো রাজুলের বাবা। একজন ভদ্রলোক এগিয়ে এসে বললেন, দাদা আমি বুঝতে পেরেছি আপনি রাজুলের বাবা সৌমিক দা না? হ্যাঁ হ্যাঁ, উনি খুবই খারাপ, আমরা আপনার সাথে আছি। আবার অনেকে বলছেন আপনারা যে রাজুলের মা কেন লাইভে আসছে না? আসবে, নারীর টান আসবে। যে মা এত মাস গর্ভে ধরে তাকে এই পৃথিবীতে আলো দেখিয়েছে, এত সহজে তো টানটা যায় না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায় চোখের জল ফেলছে, তারপরেই আবার লেগে পড়ছে তার কাজে। সেও তো মানব গড়ার কারিগর। সেও একটি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষিকা, সেখানেও প্রচুর বাচ্চারা আছে। তনুশ্রী আন্টি না গেলে তাদের মন খারাপ হয়ে যায়, গেলেই জড়িয়ে ধরছে, আদর করছে। সেটাই একদিন ওর মা খুব দুঃখ করে বলছিল যে আমাদের ব্যর্থতা, যে আমরা বোধহয় সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারিনি, সেই জন্যই আজকে রাজুল আমাদের ছেড়ে চলে গেল, বাবা মারা। আমারও সেটাই মনে হয়েছে যে আমাদের দুর্বলতা বলুন, ব্যর্থতা বলুন, যে আমরা রাজুলকে মানুষ করতে পারিনি হয়তো। কিন্তু পরক্ষণেই আবার ভেবেছি আমরা মানুষ করতে পেরেছি। আজকে জোর গলায় বলছি, আমরা রাজুলের বাবা মা এবং পরিবারের সকল সদস্য যারা আছে, আমরা আমাদের ছেলেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি। শুধু একটা জিনিস পারিনি, কোনো মানুষকে অবজ্ঞা করা, বাজে ব্যবহার করা, খারাপ কথা বলা, মারধর করা। এগুলো পারলে বোধহয় আজকে রাজুলকে যেতে হতো না, কিন্তু আমরা দিতে পারিনি এই শিক্ষাগুলো। অনেক বাবা মাকে আমরা দেখেছি রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে বাচ্চাকে বলছে ওর সঙ্গে মিশবি না, ওর মাথা মোটা আছে, ও তো ক্যাবলা, মাথা মোটা। নিজের কানে শোনা। মেট্রো করে অফিসে যাই, এক্সাইড মানে রবীন্দ্র সদন মেট্রোর ওখান থেকে অনেক বাচ্চারাই ওঠে, কোন স্কুল আমি বলছি না, প্রচুর বাচ্চা মেয়ের ওঠে, বা মা দিয়ে, এই ওর সঙ্গে কথা বলবি না, একদম ফালতু মেয়ে। আরে 5 বছরের একটা বাচ্চা শিশু মেয়েকে তার বন্ধুর মা বলছে ওর সঙ্গে কথা বলবি না, ফালতু মেয়ে। তার মানে আমি আমার নিজের বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছি? 5 বছরের শিশু, সে তো ভগবানের অংশ। আমার বাচ্চাকে যদি শুরু থেকেই এই শিক্ষা দিয়ে থাকি, তাহলে ভবিষ্যতে আমাদের বাবা মায়েদের জায়গা বৃদ্ধাশ্রমে হবে। তুমি তোমার মতো থাকবে, ওদের সঙ্গে কথা বলবে না, টিফিন শেয়ার করবে না, খাবে না। এগুলো শিক্ষা নয়, কুশিক্ষা। একটা বাচ্চার ভবিষ্যৎকে দুমড়ে মুচড়ে মারিয়ে
তাকে শেষ করে দিচ্ছি আমরা বাবা মারা। অনেকেই বলছেন যে স্কুলের নাম বলছেন না কেন, বা যারা করেছে তাদের নাম বলছেন না কেন, ভয় পাচ্ছি কি আপনারা? হ্যাঁ, ভয় পাচ্ছি, আবার ভয় পাচ্ছিও না। ভয় পাচ্ছি কোথায় জানেন? যে বাচ্চাগুলো রাজুলের সঙ্গে এরকম করেছে তারা কিন্তু ছোট থেকে মাটির তাল ছিল, তার বাবা মা বা তাদের পরিবার তাদেরকে নষ্ট করেছে। আমরা আজকের দিনেও দাঁড়িয়ে ওর বাবা মা, রাজুলের বাবা মা হিসাবে সেই বাচ্চাদের শাস্তি চাইছি না, কারণ বাবা মা হিসাবে কোনো সন্তান সম বাচ্চার ক্ষতি হোক সেটা আমরা চাই না। আজকে আমি সামনে আবার বলছি, তাদের কোনো ক্ষতি হোক আমরা চাই না। আবার আরেকটা কথা, এটা কি বললাম যে আমরা ভয় পাচ্ছি, আর একটা কথা কি বললাম আপনাদের, যে আমরা ভয় পাচ্ছি না। কিসের ভয়? একটা বাবা মায়ের হৃৎপিণ্ড যখন খুলে বেরিয়ে যায় না, ভয় কিসের? এক্ষুনি প্রত্যেকটা ছেলে মেয়ে যারা যারা জড়িত আছে সবার নাম বলে দেবো, ঠিকানা বলে দেবো, স্কুলের নাম বলে দেবো, সব বলে দিতে পারি। কিন্তু যেহেতু কোর্টের বিচারাধীন অবস্থায় আছে, সাবজুডিস ব্যাপার, তো এখানে বলা যায় না, কারণ এখানে বললে অনেক ক্ষেত্রে আমাদের দিকেই বিপদের চলে আসে, সেটা মনে হয় না। আপনারাও হয়তো সায় দেবেন। অনেকেই এখানে বেশ কয়েকজন দিদি বা দাদা ওনারা বলছেন আপনারা ভয় পাচ্ছেন, আপনারা এগিয়ে যান, এ করুন। এটা সলিউশন না। আসুন না আমরা সবাই মিলে সলিউশনটা বের করি। অনেকেই বলছে র্যাগিং হলো সামাজিক সমস্যা। আচ্ছা আপনারা বলুন তো, আপনার সঙ্গে আপনার বাড়ির কেন ঝগড়া হয়েছে, মানে সমস্যা, সেটা তো মিটে যায়, সেই সমস্যাটাকে সমাধান করে দেওয়া যায়, তাই না? সমস্যার সমাধান হয়। র্যাগিং বুলিং হলো একটি রোগ, রোগ যে রোগের জন্য ওষুধ দরকার, তবেই নির্মূল করা যায়। র্যাগিংটা যদি সমাধান হতো, মানে সমস্যা হতো, তাহলে তার সমাধান করা যেত। কিন্তু দেখুন দিনের পর দিন হয়েই আসছে। আজকে অমুক স্কুল, কাল অমুক কলেজ, কাল অমুক ইউনিভার্সিটি। নট অনলি দ্যাট, আমাদের বিভিন্ন মানুষের পরিবার, অফিস, কাছে সব জায়গায় এরকম র্যাগিং হচ্ছে। সুতরাং র্যাগিংটাকে আমি এবং আমার স্ত্রী নির্ভাবনায় বলতে পারি এটি একটি সামাজিক রোগ বা অভিশাপ, যার ওষুধ আমরাই বের করতে পারি। ব্যক্তিগতভাবে আমার মতামত এবং আমাদের পরিবারের মতামত, কাউন্সিলিং, সবাই বলে না ওকে কাউন্সিলিং করা, ওর অটিজম। কিসের অটিজম? কাউন্সিলিং করাতে হবে তো তথাকথিত ভদ্র সমাজের শুভবুদ্ধি সম্পন্ন বাবা মা এবং বেশ কিছু শিক্ষক শিক্ষিকা, বেশ কিছু। কারণ অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা নিজেদের সন্তানের মতো ভালোবাসেন। আজকেই একজন অবসরপ্রাপ্তা শিক্ষিকা সম্পর্কে আমার দিদি ফেসবুকে, উনি ফোন করে হাউ হাউ করে কাঁদছে যে রাজুলকে যদি আমি পেতাম, আগলে ওকে মানুষ করতাম। দীর্ঘ প্রায় 25 বছর শিক্ষিকা মানে শিক্ষকতা করেছেন, কাঁদছেন, বলে এরকম বাচ্চা দেখতে পাওয়া যায় না, সত্যি দেখতে পাওয়া যায় না। যেটা বলছিলাম, রোগ, এই রোগটাকে নির্মূল করতে হবে। প্রত্যেকটা অসুখ, আপনার যদি জ্বর হয় তার জন্য ওষুধ হয়, মাথা যন্ত্রণা, বুক জ্বালা, তার জন্য ওষুধ হয়। এই র্যাগিং বুলিং এর কি কোনো ওষুধ আজ অব্দি কেউ বের করতে পেরেছে? পারেনি। যদি আমরা সেই ওষুধটাকে বের করতে পারি তাহলেই নির্মূল করা যাবে। সেই ওষুধটা কিন্তু আমরা এবং আপনারা সবাই মিলে আমরা করতে পারি। আমি সবাইকে অনুরোধ করব যে বাচ্চাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদের বাবা মায়েদেরও কাউন্সেলিং দরকার, কারণ তারা বাড়ির থেকে শিক্ষা পাবে। আমাদের ছেলে তো অটিজম ছিল, মাইল্ড অটিজম, 50% অটিজম, যেটাকে লার্নিং ইস্যু, মানে স্লো লার্নার, আর একটু নরম
সহজ সরল। সেটা আমরা স্কুলে জানিয়েছিলাম, তার জন্য সার্টিফিকেট হয় সরকারি হসপিটালে যে ওর চিকিৎসা করাচ্ছি বা কাউন্সেলিং, সেগুলো জমা দেওয়া হয়েছিল। এবং স্কুল থেকেও বাচ্চারাও জানতো অন্যরা না যে ও একটু অটিজম আছে এবং স্পেশাল চাইল্ড। স্পেশাল চাইল্ড তার মানেই তো মালটা তার কাটা আছে, হাঁদা আছে, বোকা আছে, নে একটু পিছনে লাগা শুরু করি। যথারীতি তাই, যথারীতি তাই। এই যে বাচ্চাগুলো রাজুলকে বা রাজুলের মতো আরো আপনাদের সবার বাচ্চাদের দিনের পর দিন এরকম ভাবে র্যাগিং বা বুলিং করছে, এই সাহসটা তারা পেল কি করে? তারা বাড়ি থেকেই যেমন পরিবেশে মানুষ, আজকে রাজুল ছোট থেকে দেখে এসেছে যে ওর বাবা মা সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ করে, হই হল্লা করছে, আনন্দ করছে, লাফালাফি। আমাদের সরকার বাড়ি কালীঘাটের অন্যতম বিখ্যাত বাড়ি। কেন? আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো, বিশাল বড় জগদ্ধাত্রী, সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ। আমাদের বাড়ি ঘুড়ি উৎসব হতো, আমার প্রোফাইলে সব ছবি আমরা দিয়েছি, দেখবেন ঘুড়ির উৎসব। বসন্ত উৎসবের সময় আমাদের বাড়িতে বসন্ত উৎসব হতো। কালী পুজোর সময় রীতিমতো ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা, জেঠু, দাদাদের তুবড়ি, হাওয়াই, রং মশাল বানাতে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে ছোট থেকে আমার ভাইপো রাতুলকে তো জানেন অনেকেই, আমি ছবিও দিয়েছি, রাতুল বা রাজুল ওরা কি পরিবেশে মানুষ হয়েছে। ওরা কাউকে আঘাত কি জিনিস জানতো না। দুই ভাই, রাতুলও এখনো ওর বয়স প্রায় 23 বছরের কাছাকাছি, এখনো এতটাই ভালো। তো রাজুল আঘাত কাকে বলে জানতো না, সব সময় একে দাদা, একে দিদি, ওকে ভাই, ওকে বনু, এরকম করত। তো রাজুলকে আমরা এই স্কুলে দেওয়ার পর, আচ্ছা আর একটা কথা আমি বলি, অনেকেই বলছেন যে আপনারা স্কুল কেন চেঞ্জ করেননি। আমরা তো স্কুল চেঞ্জ করেছি। দক্ষিণ কলকাতার অন্যতম একটি নামী স্কুলে 11 বছর রাজুল পড়েছে। আমি নাম বলবো না, দরকার হলে আমি পরবর্তীকালে বলবো। ছোটবেলা থেকে, সেই নার্সারি থেকে, ট্রানজিশন থেকে পড়েছে, সেখানে তার বন্ধুরা চেনা পরিচিত, টিচাররা চেনা পরিচিত। হঠাৎ করে ক্লাস 8 থেকে 9-এ ওঠার পর প্রিন্সিপাল আমাদের ডেকে, আমাকে আর ওর মাকে ডেকে বলছে, সূর্য তো একটু স্পেশাল, ওর স্লো লার্নার, ওকে স্পেশাল স্কুলে দিন। আমাদের মাথায় না তখন বজ্রের মতো একটা বজ্রাঘাত পড়লো যে 11 বছর একটা স্কুলে পড়েছে, এই স্কুলের প্রতিটা ক্লাসরুম ওর চেনা, প্রতিটা পাখার ব্লেড চেনা, প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমি চেনা। সেখান থেকে ওই মাঝপথে কোথায় নিয়ে যাব? 3 দিন ধরে হাত জোর করেছি, না ও পারবে না, ও মেকআপ করতে পারবে না। আমরা বাধ্য হয়ে তারপরে এই স্কুলে যাই। স্কুলের কি কোনো দায়বদ্ধতা নেই যে একটা মিডিওকার স্টুডেন্ট বা একটু লো স্টুডেন্টকে গাইড করার? নাকি আমার খালি এগ্রিগেট আইসিএসসি সিবিএসসি বোর্ডে পার্সেন্টেজ সবসময় অ্যাভাব থাকবে, আমার নাম হবে সেটা? তাহলে কি আমরা মানব গড়ার কারিগর? যদি স্কুল, যদি একটা লো মেন্টালিটি না, মানে অ্যাভারেজ স্টুডেন্ট বা একটু কমজোরি স্টুডেন্টকে যদি আমি পাস না করিয়ে তাকে এগোতে পারি, তাহলে কিসের স্কুল আমার? 11 বছর পড়েছে ছেলেটা, এসে কান্নাকাটি করছে, বাবাই আবু। ও আবার বলি, ওর মাকেও আবু বলে ডাকতো, কারণ কি ছোটবেলায় যখন কথা বলা শিখেছে আব্বু এরকম বলতো, সেই থেকে দুজনকে আবু বলে ডাকতো। সে বলছে আমি স্কুলে যাব না, আমাকে কেন নিল না? আমি তো পাস করেছি, আমি তো 9-এ উঠেছি, আমাকে কেন নিল না? ওই নিরীহ বাচ্চাটার মুখের কি উত্তর দেবো? উত্তর মানে কি জবাব দেবো আমরা? আমরা না, ওর বাবা মা বন্ধ দরজা বন্ধ করে না কেঁদেছি যে আমরা কি করব, আমাদের কি দোষ, বাচ্চাটার কি দোষ? ও কি পড়াশোনায় একটু কমজোরি? ও তো ফেল করেনি, ও অ্যাভারেজ পেয়েছে, 40-45 এরকম অ্যাভারেজ। পড়াশোনাটা জরুরি,
কিন্তু 11 বছর একটা স্কুলে, যেখানে প্রতিটা সিঁড়ি, প্রতিটা কোণ চেনা জানা, বন্ধুরা চেনা জানা, আজকে সেখান থেকে তাকে চলে আসতে হচ্ছে। আর প্রিন্সিপাল সেখানকার বলছে যে ও তো স্পেশাল, ওকে স্পেশাল স্কুলে দিন। সেই প্রথম রাজুলের মাথায় ঢুকলো স্পেশাল। আমরা তখন মাথা খারাপ, কি করব। তখন ওর মায়ের স্কুলে যে দেব, তখন একটুখানি আমাদের, যেহেতু আমার মায়ের শরীরটা চলছিল বলে একটু ফিনান্সিয়াল একটু চাপ ছিল, তো আমরা গেলাম দক্ষিণ কলকাতারই আরেকটি গোলপার্ক এলাকার আরেকটি স্কুলে রাজুলকে নিয়ে। সেখানে আমরা কদিন গেছিলাম, 3 দিন না 2 দিন, 2 দিন বোধ হয়। প্রথম দিন গেল, রাজুলের সঙ্গে কথাবার্তা সব বললো, খুব ভালো কথা বললো ঠিক আছে আপনারা আসুন, ওই দিনকে হয়তো ভর্তি হবে। 3-4 জন সো কল্ড খুব বড় বড় শিক্ষক ছিলেন না, শিক্ষিকারা বসে রাজুলের ইন্টারভিউ নিল। বুঝতে পারছে, মানে এমন প্রিন্সিপাল ছিলেন, ভাইস প্রিন্সিপাল আর বোধহয় কোঅর্ডিনেটর ম্যাম, সব কথাবার্তা হওয়ার পরে হঠাৎ করে রাজুলের সামনে মুখের ওপর ওর মাকে বলছে ও তো স্পেশাল, ওর জন্য এই স্কুল, নর্মাল স্কুল চলবে না, ওকে একটু স্পেশাল স্কুলে ভর্তি করুন। ওর মায়ের পায়ের নিচ থেকে না জমিটা সরে গেল। বিশ্বাস করুন, সেদিনকে আমি অফিসের চাপে যেতে পারিনি। আমার মা আর ওর মা তনুশ্রী গেছিল, আমি থাকলে না ওখানে একদম ধুয়ে কাপড় পরিয়ে দিতাম। যে আপনার সাহস কি করে হয় যে একটা স্টুডেন্টের সামনে বলছেন ও স্পেশাল, ওকে নর্মাল স্কুলে না অন্য স্কুলে দিন। তার মানে আপনি ওকে একজন শিক্ষক, একজন প্রিন্সিপাল হয়ে আপনি ওর মাথায় ঢোকাচ্ছেন যে তুমি নর্মাল স্কুলে না অন্য স্কুল, নর্মালের উল্টো কি অ্যাবনর্মাল। সেই দিন রাত্রিবেলায় রাজুল এসে কম্পিউটারে দেখছে হোয়াট ইজ স্পেশাল চাইল্ড, হোয়াট ইজ অ্যাবনর্মাল চাইল্ড। ধিক্কার আমাদের এই সমাজ ব্যবস্থার, এই শিক্ষার। প্রিন্সিপাল বলছে রাজুলের সামনে, আর সেটা এসেও কম্পিউটারে সার্চ করছে। সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন সকালে ওর মা স্কুল চলে গেছে, ছেলে উঠে বাবাই আচ্ছা তাহলে নর্মাল স্কুলে বললো না, তার মানে কি আমি অ্যাবনর্মাল যে আমাকে অ্যাবনর্মাল স্কুলে দেবে? আচ্ছা স্পেশাল চাইল্ড মানে কি? আমি তখন ওকে বোঝালাম যে স্পেশাল চাইল্ড বলতে তুমি এটা বুঝতে পারো যে আচ্ছা বাবাই বলো তো এই খাবারটা খুব ভালো হয়েছে, তুমি কি বলো? বলো হ্যাঁ হেভি ভালো খেতে, স্পেশাল এটা আইটেমটা। তুমি যে এত কিছু জানো সেই জন্য তুমি স্পেশাল। ওটা নয় আমি ভুজুং ভাজুং দিয়ে আমার বাচ্চাটাকে বুঝিয়ে দিতে পারলাম, কিন্তু নর্মালের উল্টোটা যে অ্যাবনর্মাল, ওইটা যে বাচ্চাটার মনে গেঁথে গেছে সেটা কি করে বোঝাবো? ওই অসভ্য প্রিন্সিপাল, যিনি মানব গড়ার কারিগর না, যিনি শিক্ষা ব্যবস্থার শেষ করে দেওয়ার মূলে, ওনার জন্য এই সমস্যাটা আমাদের পড়তে হলো। তারপর আমরা আবার এদিক ওই দিক ঘুরে আমাদের এই সাউথ কলকাতার আরেকটি স্কুলে, যেখানে লাস্ট পড়তো, ওখানে ভর্তি হলো। ইন দ্য মিন টাইম আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, একদম স্পেশাল স্কুলেও নিয়ে গেছিলাম একবার। ওটা তারাতলার ওইদিকে একটি স্কুল। রাজুলও গেল আমাদের সঙ্গে, গিয়ে ইন্টারভিউ দিল। দিয়ে যখন বেরোচ্ছে তখন ও দেখছে সব বাচ্চারা, কেউ হুইল চেয়ারে যাচ্ছে, কেউ একদম যারা অটিজমে ভুগছে, মানে আরো রাজুলের থেকে খুবই বেশি অবস্থায় তাদের। রাজুলের মনে এমন স্ট্রিক, আর ওখানে সব বোর্ডে লেখা আছে অটিজম, অটিস্টিক, এই সবগুলো। বাবা অটিজম মানে কি? আবু অটিজম মানে কি? কি বোঝাবো একটা বাচ্চাকে যার শুধুমাত্র লার্নিং ইস্যুস আছে, যার আইকিউ লেভেল 85, যেটা আমার আপনাদের মনে হয় হবে না। আরো গুছিয়ে কথা, আমরা যে নর্মালি কথাটা বলি না, একটু স্লো বলতো, একটু ভেবে চিনতে বলতো। এটাই কি ওর অপরাধ, যার জন্য ওকে তথাকথিত আমাদের শিক্ষিত সমাজ, সো কল্ড
জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ স্ট্যাম্প মেরে দিল, শিলমোহর ফেলে দিল যে অটিস্টিক স্পেশাল। তাও আমরা ওর কাউন্সিলিং করিয়েছি। কাউন্সিলিং এ ওর অটিজম ছিল না 50%, যেটাকে বর্ডার লাইন বলা যায়। সার্টিফিকেট আছে। ডাক্তার প্রফেসর এনআরএসএ আমরা চিকিৎসা করাতাম তো, ওখানে বলছে যে এর আইকিউ লেভেল তো 85, যেটা সাধারণ মানুষের চট করে হয় না। আর এর মধ্যে এত প্রতিভা, এত কিছু। যদি কারোর মধ্যে অটিজম থাকে, সে কি এত প্রতিভা দেখাতে পারে? কিন্তু অটিজমদের মধ্যেও প্রচুর এরকম প্রতিভা আছে, দেখেছি প্রচুর। কিন্তু তা বলে কোনো অধিকার নেই তাদেরকে বুলি করা বা র্যাগিং করার। কোনো অধিকার নেই আমাদের। লার্নিং ইস্যু যেটা আছে বা স্লো লার্নিং, যেটা ওটা অটিজমের মধ্যে পড়ে। আমরা সেই সব সার্টিফিকেট এই স্কুলে জমা দিয়েছিলাম। খুব ভালো স্কুল, টিচাররা প্রচন্ড ভালোবাসত ওকে। স্কুলের কোনো প্রোগ্রামে সৌর্যর ভিডিও আসবে না এটা কোনোদিনও মানতে পারেনি, সে শিক্ষক দিবস হোক বা বিভিন্ন। সেই সৌর্যর ভিডিওটা এখন ভিডিওই হয়ে গেল। এই যেগুলো দেখছেন না, এগুলো সব ওর বানানো। এই সব জিনিস ওর অনলাইনে এতজন ভালোবেসে অর্ডার দিয়েছে, কিনেছে। আর এগুলো সব স্কুলের টিচারদের দিয়েছিল। আর মধ্যিখানে যেটা, এটা হলো উই ওয়ান্ট জাস্টিস। ওর মাকে বলেছিল, রাজুল তো প্রচন্ড পেট লাভার ছিল, কুকুর, বেড়াল, কাঠবিড়ালি, চড়াই সব ওর গায়ে ঘেছে, সে সাংঘাতিক। মাকে বলেছিল, মা ওই যে ঝাড়গ্রামে মা হাতিটাকে ওরকম আগুনের রড দিয়ে খুঁচিয়ে মেরে দিল, এরা কি মানুষ বলো, এদের কষ্ট হয় না? তখন ধনুশ্রী বলেছিল ওকে, তুমি কি করবে বলো, তুমি তো ছোট। বলে, কেন, আমি প্রোটেস্ট করব। দুটো হাতি বানিয়েছিল, মা হাতি আর বাচ্চা হাতি, আমি ভিডিও আছে দেখবেন, পরে আমি দেখাবো। দিয়ে তারপরে বানিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, ওর টেডি ফ্যামিলি। ও বলেছিল, বাবাই এই ছবিটা তোলো, ওই জন্য এই ছবিটাও তোলা হয়েছে, আমি সামনে বসে থাকবো, আমার এটাই প্রোটেস্ট, তুমি তোমার এতে দেবে। আজকে রাজুলের জন্য ছোট্ট থেকে, একটু মোবাইলে ফটোগুলো দিও, ছোট থেকে ছেলেটা সবাইকে নিয়ে চলতে ভালোবাসতো। ওর বন্ধু, আমাদের রাসবিহারীর ফুটপাতের বাচ্চারা হলো ওর বন্ধু। ঘুড়ির সময় ঘুড়ি কিনে দেওয়া, হ্যাঁ বাবাই 10টা টাকা দাও না, কি করবে না, ওই যে ভাইটা ঘুড়ি চাইছে, আমি যাও দাদার থেকে ঘুড়ি নিয়ে নাও। বলে, না দাদার ঘুড়িগুলো দামি, দাদা দেবে না। আসলে রাতুল তো খুব মানে ক্লাব আছে ওর ঘুড়ি ওড়ানো, সেখানে ঘুড়ি ওড়ায়। বলে, না দাদা দেবে না। তো ওকে 10 টাকা দিলাম, ও আবার গিয়ে ঘুড়ি কিনে দিচ্ছে। আবার যখন আমার ভাইপো থাকতো না, ঘুড়ি চুরি করে নিয়ে ওদের দিত। ওর জন্মদিনে খাওয়াতে হবে। এই বছরে ও 16 বছরের জন্মদিনে খাইয়েছি, আপনারা জানেন। এইটা দেখুন, লাস্ট 17 থেকে 20 জুলাই গগনেন্দ্রতে যে আর্ট এক্সিবিশনে এটা সেল হয়েছে, লাস্ট জীবনের শেষ এক্সিবিশনে। দেখুন, বঙ্গগৌরব। যখন বঙ্গগৌরবের কমিটি আমার থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিল, আমরা বলেছিলাম এত বড় একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আপনারা সৌর্যকে দিচ্ছেন কেন, ও তো কিছুই। বলে, না ও হলো ভার্সাটাইল, মানে ওর মধ্যে যে এই প্রতিভা, যে এত পরিমাণে প্রতিভা আছে, সেটা আপনারা কেন আমরাও ভাবতে পারি না। সেই জন্য মোহনবাগান অন্তঃপ্রাণ, দেখুন মোহনবাগানের খেলায়, মানে কি দেখাবো না, ছেলেটাকে তৈরি করেছিলাম না A to Z। দেখুন, কালচারাল প্রোগ্রামে শিব মেলোডিকা বাজাতে পারে, কি পারে না, ধুনুচি নাচ। আমরা যত যামিনী রত্ন,
একটা 15-14 বছরের বাচ্চা যামিনী রত্ন সম্মান পাচ্ছে। আর সেদিনকে এর আগের লাইভে বলেছিলাম, যখন ও 3-3.5 বছর বয়স, ওর মায়ের রঙের টিউব থেকে কিছু একটা বানিয়েছিল। তো আমরা সেটা অনেক বছর পর ওর আঁকার স্যার যখন আঁকতে যেত, ওই স্যারের থেকে জানতে পেরেছিলাম। দেখুন তো, একটা মানুষ বসে আছে আর একটি পরী তাকে বোধহয় কিছু দিচ্ছে। এই ছিল রাজুল। কি জ্ঞান, কি আমরা কিচ্ছু জানি না। মোহনবাগানের একটি ফ্যান ক্লাব মেরিনার্স এরিনা রাজুলকে ভালোবেসে একটি টিফো নামিয়েছিল। এই ছিল রাজুল। যত দেখাবো ততই শেষ। লাস্ট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। ছেলের হাইটটা দেখুন না, মাকে ছাড়িয়ে গেছে, আমাকেও ছাড়িয়ে গেছিল। 5 ফুট 10 ইঞ্চি। রাজপুত্র বলেন, রাজপুত্র। এই সেই কিক। জীবনে যদি এই কিকটা দিতে পারতো না, তাহলে ও বেঁচে যেত, চলে যেত না, বিশ্বাস করুন। ওর স্যাররা সবাই বলেছেন যে সৌর্য অসাধারণ একটি কিক দিয়েছিল, এই একটি কিকে নক আউট। এই কিকটা যদি ওই চলার পথেও দিতে পারতো না, তাহলে আজকে থাকতো আমাদের মধ্যে। ঘোড়ায় চড়াও জানতো। মাঝে মাঝে রোববার সকালে আমি ওকে নিয়ে চলে যেতাম ঘরের মাঠে। ও ঘোড়ায় একা একা ওঠা, ঘোড়াকে দৌড় করানো কিভাবে, মানে ঘোড়াকে পায়ে জিন দিয়ে যে পায়ের ওখানে ঘষতে হয়, ব্রেক মারার জন্য, থামার জন্য, সব জানতো। শিখেছে শিখেছে শিখেছে, সব শিখিয়েছে। ওর মা শিখিয়েছে, ওর মায়ের কাছে যেগুলো আমরা শিখিয়েছি, সব শিখিয়েছি। কিন্তু রাজুল যে রবীন্দ্রনাথ বানিয়েছিল না, সেটি দেখুন গোলপার্কের মহারাজের ঘরে এখনো শোভা পাচ্ছে। হয়তো মহারাজ জানেন না, স্রষ্টার শিল্পী, সৃষ্টির যে স্রষ্টা, সে আজকে নেই আমাদের মধ্যে। এর দায়টা কে নেবে? এর দায়টা কে নেবে একটু বলুন না আমাকে। সন্তান হারা বাবা মা, আমরা বিচার চাইছি, এর দায়টা কে নেবে? এইরকম কিক কি দিতে পারতো না একটু? সোশ্যাল ওয়ার্ক কোনটা বলবো এখন, খুব গর্ব হয় ছেলের ব্যাপারে বলতে গেলে। প্রত্যেকটা বাবা মায়ের খুব গর্ব হয় না? বিশ্বাস করবেন না আপনারা, সত্যি কথা, গর্বে না বুকটা ফুলে উঠছে। সোশ্যাল ওয়ার্ক দেখুন, আমাদের এখানে যেখানে যা সোশ্যাল ওয়ার্ক হতো সেখানে চলে যেত, বয়স্কদের হাত ধরে ধরে আনা, তাদেরকে নিয়ে এ করা। অল ইন্ডিয়াতে একটি আর্ট এক্সিবিশনে মকবুল ফিদা হোসেন অ্যাওয়ার্ড পেয়েছিল। যত দেখাবো ততই যেন শেষ। চারুরত্ন অ্যাওয়ার্ড, যামিনী রত্ন অ্যাওয়ার্ড, কত অ্যাওয়ার্ড, কত অ্যাওয়ার্ড। যে ছবিটা দেখাবো সেটা হয়তো একটু হলেও আপনাদের না বুকে পাথরের মতো লাগবে। রাজুলের জন্মদিনের দিন ওর মা রাজুলকে বানিয়েছে। এটা একটা মায়ের পক্ষে কতটা কষ্টকর জানেন? ওর মা কোনোদিনও শেখেনি, দেখে দেখে জন্মদিনের জন্য রাজুলকে গিফট। আমাদের ছেলেকে আমরা কিরকম শিখিয়েছি জানেন? সব কিছু A to Z। আজকে আমরা ঘুড়ি ওড়াই ছোট থেকে, আমাদের তো বাড়িতেই ঘুড়ি ওড়া। এখন তো আপনারা জানবেন যে ওই কাঁচগুলো করে মাঞ্জা দেওয়ার চল উঠে গেছে, কিন্তু আমি আমার ছেলে ভাইপোকে সেগুলোও শিখিয়েছি। দেখুন কিভাবে কাঁচগুলো করে মাঞ্জা দিতে হয়। জীবনের শেষ পরীক্ষায় 100-তে পেয়েছে 90। এই দেব তবলা পরীক্ষায় লাস্ট ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন। ওপর থেকে হয়তো দেখছে তার সার্টিফিকেটটা, যে স্যার দিতে এলো সৌর্যর সার্টিফিকেট।
সোশ্যাল ওয়ার্ক করছে, প্রচন্ড সাবলীল ছিল, প্রচন্ড সাবলীল সব দিক থেকে। আমাদের কালীঘাট এরিয়ায় যত ক্লাব ছিল সেখানে মা আর ছেলের যুগলবন্দি ছাড়া চলবে না, রীতিমতো ডিমান্ড। চলে যাওয়ার আগের মাসে একটি অনাথ আশ্রমে গিয়ে সেখানেও সব বোনেদের সঙ্গে যাবে, গিয়ে আবার বলবে বাবা আমি যাচ্ছি, কিছু একটু বোনদের জন্য খাবার নিয়ে যেতে হবে। একবার বকখালিতে গেছিলাম কম্বল দিতে বাচ্চাদের, সব রাজুল কাজ করছে, খুব ভালোবাসতো এইসব কাজগুলো করতেও ভালোবাসতো। আর এই একদম দেখুন তখন বোধহয় 6-7 বছর বয়স, তখন থেকে রুটি খাওয়ার আটা নিয়েও কাজ শুরু করেছে। এটা হলো রাজুলকে বানিয়েছে ওর মা। ওর 5 বছরের জন্মদিন দেখুন, ছোট্ট থেকে। আর কি বলি, এই বছরে রাজুলের জন্মদিনে খুব ইচ্ছা ছিল যে ওর বন্ধুদের খাওয়াবে, আমরা কথাটা রেখেছি। এবারে বলুন না, যে বাবা মা হিসাবে আমাদের খামতিটা কোথায় ছিল, আমরা একটু জানতে চাই। ছেলেটাকে মনের মতো করে মানুষ করেছি, ওর মতো করে। আমরা কোনো দিনও এই সমাজের র্যাট রেসে, ইঁদুর দৌড়ে আমাদের ছেলেকে ফেলিনি, ওর মতো করে বাড়তে দিয়েছি। রেজাল্ট খারাপ হয়ে চোখে ঘুরতে নিয়ে চলে গেলাম টাকি, ও মাকে জিজ্ঞেস করছে আবু আমি তো রেজাল্ট খারাপ করেছি, আমাকে ঘুরতে নিয়ে গেলে কেন? ওর মা বলেছে কি হয়েছে, রেজাল্ট খারাপ করেছে, আমরাও রেজাল্ট খারাপ করেছি, আবার ঠিক করে দিই, তুমিও পরের বার করে দেবে। কি উৎসাহ, হ্যাঁ বাবাই তাহলে ভালো করে আমায় পড়তে হবে। ও খুব বলতো কোনো রেজাল্ট একটু খারাপ করলেই, না করতে হবে বাবাই, আমাকে ভালো করে পড়তে হবে, বি পজিটিভ। বলো, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ অ্যান্ড ডু পজিটিভ। টি শার্ট বানিয়েছিলাম, ওটাও নিয়ে নিয়েছে ও পড়বে বলে। সবসময় রোজ সকালবেলায় আমাদের রুটিন ছিল বাবা ছেলের, ঘুম থেকে উঠলো, উঠে এসেই আমাকে জড়িয়ে ধরে পিঠটা, বাবাই গুড মর্নিং, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ অ্যান্ড ডু পজিটিভ বলে পিঠটা করে দিল। এখনো সেটা আমি ফিল করি, চোখটা বন্ধ করলেই না ছেলের প্রতিটা মুহূর্ত ফিল করি। কিন্তু এই সমাজ কেড়ে নিল, সমাজের এই রোগটাকে নির্মূল করতে হবে আমাদের। আমি সব সময় সবাইকে নিয়ে চলেছি, আমাদের দেখে রাজুলও শিখেছে, ও সবাইকে নিয়ে চলতে ভালোবাসতো। যখন ওকে মারধর করেছে প্রথমবার বা উল্টো পাল্টা বলেছে, বাড়িতে এসে বলেছে, তার পরের দিনই আমরা কমপ্লেন করলাম, রিটেন কমপ্লেন, কিন্তু তেমন কাজ হয়নি। ওকে বলা, ও একদিন বাড়িতে এসেই ওর মাকে দিয়ে, আচ্ছা মা বাবু গে মানে কি, ট্রান্সজেন্ডার মানে কি? মা বলে কে বলেছে এগুলো? না 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 আমি কেউ বলিনি, কেউ বলি, বন্ধুদেরকে ফাঁসাতে চাইতো না, না না কেউ বলেনি, কেউ, পরে তো আমরা জানতে পেরেছি ওকে বলেছে। আচ্ছা যদি আমাদের ছেলে গে বা ট্রান্সজেন্ডারও হতো, ক্ষতি কি? মহাভারতেও তো আমরা দেখেছি অর্জুনকে বৃহন্নলা সাজতে, আদি অনন্তকাল ধরে ভগবানের সৃষ্টি, যদি হতো ক্ষতি কি? আর ওই বাচ্চাগুলোকে কারা সাহস দিল যে ওকে বল গে আর ট্রান্সজেন্ডার? একটা 16 বছর 15 বছরের বাচ্চা ছেলে মেয়ে, তোমরা জানলে কি করে এত কিছু? প্রশ্ন থাকলো, আমার এই লাইফটা আপনারা একটু শেয়ার করে দিন, যদি ওদের বাবা মায়ের কাছেও যায় না, প্রশ্ন থাকলো। তুই অটিস্টিক, মাথা মোটা, অ্যাবনর্মাল, ইউজলেস, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, এইসব কথাগুলো শুনতে হতো। অনেক কষ্ট পেয়ে ছেলেটা চলে গেছে, কিন্তু অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে, চোখে আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে আমাদের অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে। তথাকথিত এই সুসভ্য সমাজ, সুসভ্য সমাজ, আমরা অনেক কিছু, আমরা এই, আমরা সেই, আমরা ওই, ঘন্টা ঘন্টা, আমরা হলাম ঘন্টা, কারণ আমরা
সন্তানদের শিক্ষা দিতে পারি না। যেসব বাবা মারা সুশিক্ষা দেয়, ভালো শিক্ষা দেয়, দেখান তো দেখি সেই সব বাচ্চারা কাউকে অত্যাচার করে কিনা, বা মারে কিনা, বকে কিনা, উল্টো পাল্টা বলে কিনা। বলে না তো, বলে না। কিন্তু যেসব বাড়িতে শিক্ষার অভাব, বাচ্চাকে শিক্ষার অভাব, সেটা কি সেই যদি তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হচ্ছে, মারধর করছে, সে বাচ্চা সেটাই শিখবে। হম্বি তম্বি করা, এই করে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আলটিমেট লবডঙ্গা। বাচ্চাও সেটা ভেবে নিল আমার বাবা বিশাল বড়, মা বিশাল বড়, কিন্তু আলটিমেট পুরো ভুল। সবাই বলেন যে তোমরা কি করে আছো, কি করে আছো। আমার না চোখে আর জল বেরোয় না। চোখের জল লস করে লাভ কি? চোখের জল আর আসে না, বিশ্বাস করুন, আমরা সত্যি কথা বলছি, মরা ছেলের দাম করে আসে না, আর আসে না। কারণ লড়াই এখন অনেক রাজুল আছে, অনেক রাজুলের মতো ছেলে মেয়েরা, তারাও তো আমাদের সন্তান। সবাই মিলে যদি আমরা প্রতিবাদ করি, তবেই এই র্যাগিং নামক রোগটাকে নির্মূল করা যাবে। আবারও বলছি, র্যাগিং কোনো সমস্যা নয়, কারণ একটি সমস্যার সমাধান হয়, রোগের সমস্যার জন্য ওষুধ দরকার। র্যাগিং হলো ওষুধ। সেই ওষুধটা কি? প্রত্যেকটা বাচ্চার সঙ্গে সঙ্গে তাদের বাবা মা এবং স্কুলের টিচারদেরও মাঝে মাঝে বা নিয়মিত টাইম টু টাইম কাউন্সেলিং দরকার। না হলে রাজুলের মতো আরো 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 অনেক বাচ্চা এভাবে পৃথিবী থেকে সরে যাবে। সবাই বলে, আজকে আমার ওয়াইফকে, তনুশ্রীকে একজন দিদি বলছিল, বলে এত ভিডিও রাজুলদের, এত ফটো। তখন ও বলছে যে ওর বাবা একদম ছোট্ট থেকে তুলে রাখতো, আর রাজুল পছন্দ করতো, আমার এত ভিডিও করছো কেন, ফটো করছো কেন। তখন বলতো তুমি যখন বড় হবে তোমার ছেলে মেয়েদের দেখাবে যে দেখ তোর বাবা এই ছিল। দুর্ভাগ্য। কিন্তু এখনো আমরা সবাই পারি, যদি সবাই মিলে চেষ্টা করি এই রোগটাকে বন্ধ করার। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব জানতো রাজু। সেগুলো এখন তো আমাদের আর বলার অপেক্ষা রাখে না, আপনারা সব দেখেছেন ভিডিওর মাধ্যমে বা ফটোর মাধ্যমে। শুধু বিনীত অনুরোধ, আপনারা এগিয়ে আসুন, প্রতিবাদ করুন। অনেক বাচ্চার বাবা মারা আমার সঙ্গে ফোনে কথা বলেছেন যে আমাদেরও হচ্ছে। আমরা বলছি যখনই এরকম হবে প্রতিবাদ করুন, কমপ্লেন করুন, কমপ্লেন, রিটেন কমপ্লেন করুন, ভয় পাবেন না। আগে সন্তান, ভয় কিসের? আগে সন্তান, তারপরে সবকিছু। এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে, তবেই তো একটা র্যাগিং মুক্ত সমাজ করতে পারবো। সুপ্রিম কোর্টের নির্দেশ তো অনেক আছে যে স্কুলে এই থাকতে হবে, ওই থাকতে হবে, ঘন্টার মাথা। মুষ্টিমেয় কিছু বড় বড় স্কুল ছাড়া ম্যাক্সিমাম স্কুলে কোনো পরিকাঠামো নেই। থাকলে এরকম হতো না। প্রতিনিয়ত ম্যাক্সিমাম স্কুলে এই র্যাগিং এবং বুলি ব্যাপারটা হচ্ছে। অনেক বাচ্চারা বলছে, অনেক বাচ্চারা ভয়েতে বলছে না। তাই প্রত্যেকটা বাবা মায়ের উচিত বাচ্চাকে শিক্ষাটা ভালো দেওয়া, যে তোমরা মিলেমিশে থেকো। কেউ যদি একটু বোকা থাকে, একটু নরম মনের থাকে, তাকে তোমরা আগলে নাও। সেটা না করে তাকে বলছি কি তার পাশে বসবি না, অত বোকা আছে, গাধা আছে। মেট্রোতে যেতে যেতে আমি শুনছিলাম, বললাম না যে 5 বছরের বাচ্চাটাকে ওই যে পাগল আছে, বোকা, ওর সঙ্গে কথা বলবি না। 5 বছরের বাচ্চা মেয়েটিকে যদি এই শিক্ষা তার মা দেয়, বড় হয়ে সেই মেয়ে কি করবে? সবাইকে তো পিষে মেরে দিয়ে চলে যাবে। নিজস্ব আমিত্বটাকে বর্জন করুন। রাজুল ছোট থেকে সেটা জানতো। রাজুল সবসময় বলতো, বাবাই আমরা সবাই আনন্দ করবো না? ছোট থেকে কোনো কিছু বাবাই আমরা সবাই আনন্দ করবো না? খুব ভালো লাগতো। আমরা সবাই, আমি মানে তো আমরা
স্কুলেও বোধহয় সেটাই ও করতে চেষ্টা করেছিল, যে যতই ওর বন্ধুরা ওকে টিটকিরি করুক বা মারুক, বন্ধু তো। ওর মা বলেছিল যে তোমাকে যখন মেরেছে বা মারে, তুমি ক্যারাটে চ্যাম্পিয়ন, একটু হাতে পায়ে মেরে দাও না, তোমার তো এত পাওয়ার। ওদের লাগবে না মা, বন্ধু তো, বন্ধুদেরকেও মারে, খুব মিষ্টি করে খুব নরম ভাবে কথা বলতে তো, বন্ধুদেরকেও মারে, ওদের লাগবে না। তখন আমরা বুঝেছিলাম যে শিক্ষা আমরা ঠিকই দিয়েছি, কিন্তু এখন বলছি শিক্ষা আমরা ভুল দিয়েছি। জোর করে যদি রাজুলকে বলতাম তুমি মেরে এসো, তাহলে বোধহয় আজকে ও ভিডিও করতো আর আমি আর ওর মা মজার কোনো শুটিং করতাম। আমাদের যত ভিডিও, আমার ওর মায়ের মজার ভিডিও সব আমাদের ছেলেটা করে দিত, এবং অদ্ভুত খুব সুন্দর সবকিছু এডিটিং করে দিত। বিশ্বাস করবেন না, আমি ওর মা জানতাম না এডিটিং কম্পিউটারে বসে বসে করে দিচ্ছে। কিভাবে শিখেছে? ইউটিউব দেখে। সত্যি ক্ষণজন্মা ঈশ্বর প্রেরিত দূত। এতটুকু বলছি না, গর্ব হচ্ছে এবং বুক বাজিয়ে বলছি, আমাদের ছেলে ঈশ্বর প্রেরিত দূত। একটা কাজ যদি একদিন দেখতো, এক মুহূর্তের মধ্যে করে ফেলতো। মেলোডিকা আধ ঘন্টায় বাজানো শিখেছে, বিটবক্স শিখে নিল, হারমোনিয়াম শিখে নিল, মায়ের সঙ্গে গান, যে গান দিচ্ছে ঝপাঝপ তুলে ফেললো। তাদেরকে তাহলে আমরা ঈশ্বরের দূত বা ভগবান প্রদত্ত প্রতিভা বলবো না, বা বিস্ময় প্রতিভা বলবো না তো কি বলবো? আর তাকে এইভাবে নোংরামো করে র্যাগিং করে মেরে ফেলা হলো। এর জন্য আমাদের এই সমাজ ব্যবস্থার দায়ী। আমি কাউকে দোষ দেবো না। আর আমি এখনো, আমি এবং ওর মা দুজনের তরফ থেকে বলছি, যারা জড়িত তাদের শাস্তি আমরা চাই না। তারাও সন্তান সম, কিন্তু তাদের মাথার মধ্যে এইগুলো ঢোকালো কারা? ওই অনেক বাচ্চা আছে, তারা তো কোনো বাচ্চাদের এরকম ভাবে টর্চার করে না। পাগল, অটিস্টিক, বেঁচে আছিস কেন, মেমোরি লস, মরে যা। অনেক বাচ্চারা আমি দেখেছি কি সুন্দর সবাইকে নিয়ে আনন্দ করে করে খেলছে। কিছু বাচ্চারা আবার এই রকম করছে টর্চার। তাহলে দোষটা কার? বাচ্চাদের তো দোষ না। একটা বাচ্চা মাটির তাল, তাকে যেরকম রূপ দেবে সে সেরকম রূপ হবে। সেই জন্য সবাই আপনারা এগিয়ে আসুন, একযোগে প্রতিবাদ করে বলতে হবে আমাদের। বাচ্চাদের সাথে সাথে বাবা মা এবং টিচারদেরও কাউন্সিলিং হোক। আর আমি কিছু বলবো না। আপনারা অনেকে বলেছিলেন যে আসার জন্য, সেই জন্য এলাম। এবং অনেক ধন্যবাদ যেভাবে আপনারা আমাদের পাশে আছেন। এবং আবার বলি, রাজুলের বাবা মা হিসাবে সত্যি আমরা গর্বিত। আর আমাদের ছেলেটা না প্রচন্ড জেদি ছিল। কোন জায়গায় জেদি ছিল জানেন? মানে খারাপ দিকে জেদি না, ভালো দিকে। যেটা করবে মনে করবে, মানে করবেই। ধরুন একটা মাটির মূর্তি, ও রাত্রিবেলা খেতে খেতে ওর হঠাৎ মাথায় এসছে যে বাবা এই টেডিটা বানাবো। না বাবা, আজকে রাত হয়ে গেছে, কালকে স্কুল আছে, তুমি কালকে এসে বানাও। দাঁড়াও না, আমাকে 10 মিনিট দাও, 10 মিনিট দাও। আর ওর কথাটা এরকম, 15 মিনিট দাও না, 15 মিনিট দাও না। আমি জানি 15 মিনিটটা ওটা আধ ঘন্টা হবে। ও বাবা, সে মাটি ফাটি নিয়ে এরকম পাকাচ্ছে, ওরকম দেখবেন আমি ভিডিও দিচ্ছি, এরকম পাকিয়ে যাচ্ছে। পাকালো, এই পাকালো, এই পাকালো, এই দেখো বাবাই। তুমি এটা কি কালকে বানাতে পারতে না স্কুলে এসে? না, আমার মাথায় এসেছিল ডিজাইনটা, তুমি বুঝতে পারছো না, ভুলে যেতাম। এটা ওর মায়ের থেকে পেয়েছে। ওর মা যখন কোনো গান লেখে বা নাটকের স্ক্রিপ্ট ফ্রিপ্ট করতো, আমি দেখতাম হঠাৎ মাঝরাত্রিবেলায় ঘুম থেকে উঠে গেছে, গিয়ে পাশের ঘরে লাইট জ্বলছে। আমি তো ভয়ে উঠে পড়েছি, কি হলো? গিয়ে দেখি ও কি লিখছে। কি লিখছো? বলে না, একটা ডায়লগ বা একটা সিকোয়েন্স মাথায় এসছে, সেই জন্য। মায়ের হাত পেয়েছে। তো রাজুলও ছিল সেরকম ঈশ্বর প্রেরিত দূত, রাজপুত্র, 5 ফুট 10 ইঞ্চি হাইট রাজপুত্র। সেই ছেলেকে ঝুলন্ত অবস্থায় আমাদেরকে নামাতে হয়েছে। একটা বাবার কি চোখে জল নেই? দেখেছেন, চোখে জল নেই, কাঁদবো না, ঠিক করেছি তো। আমি আর ওর মা কাঁদবো না। কাঁদলে তো দুর্বল হয়, আমরা তো দুর্বল না। বাবা আমাদের বলতো, বাবাই বি পজিটিভ, সবসময় আমাদের পজিটিভ থাকতে হবে। সেই জন্য আমরা সবসময় পজিটিভ। রাজুলের ফেলে যাওয়া কাজগুলো করতে হবে, বি পজিটিভ। সবাইকে ভালো রাখতে হবে না? আমরা তো ভালো রাখার কেউ না। সেই জন্যই সবার কাছে আবেদন যে সবাই আসুন, একসঙ্গে আমরা এই র্যাগিং নামক রোগটিকে নির্মূল করি। ওর মাকে কোনো এক সময় নিয়ে আসবো অবশ্যই। আর অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন।
রাজুলকে যেভাবে ভালোবাসা দিয়েছেন বা দিচ্ছেন, রাজুলের জন্য চোখে জল ফেলছেন, ফোন করে করে কাঁদছেন, যারা দেখেননি তারা পর্যন্ত কাঁদছেন, তাদেরকে আমাদের সন্তানহারা বাবা মায়ের তরফ থেকে শত 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 কোটি প্রণাম। আপনারা আছেন বলেই এই পৃথিবী এখনো বাসযোগ্য আছে, এখনো অনেক অনেক রাজুল বেঁচে থাকবে। শুধু প্রতিবাদ করুন। পরিশেষে আবারও যাওয়ার আগে বলে যাচ্ছি, যে বাচ্চারা জড়িত আমরা তাদের এতটুকু শাস্তি চাই না। পরিকাঠামো চেঞ্জ হোক, তাদের বাবা মা, কারণ বাচ্চাদের শেখাই আমরা, সন্তানদের প্রথম শিক্ষক আমরা, দ্বিতীয় শিক্ষক হলো শিক্ষক শিক্ষিকারা, মানব গড়ার কারিগর যারা। আমরা যদি ঠিক না থাকি তাহলে বাচ্চাদের সুন্দর পরিবেশ দেবো কি করে বলুন তো? আমরা তো 5 বছর 6 বছর থেকেই ঢুকিয়ে দিচ্ছি র্যাট রেস। ভালো মন তৈরি হলে না সবাই ভালোবাসে। আজকে হয়তো আমরা তৈরি করতে পেরেছিলাম, সেই জন্য রাজুল চলে গিয়ে অনেক কিছু আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, অনেকের চোখ খুলে দিয়ে গেল। ভালো থাকবেন, রাজুলকে আরো ভালোবাসা দেবেন। নমস্কার, রাখছি।